নিউজ সুপারের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি তানিয়া। আজকে আমরা যেখানে উপস্থিত হয়ে পড়েছি খবর সম্প্রচারিত করতে, আমার একপাশে আসীন হয়ে রয়েছেন সুব্রত সমাদ্দার এবং তার পাশে আসীন হয়ে রয়েছেন সবুজ সাথীর কর্ণধার তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী এবং বিশিষ্ট সমাজসেবকও বটে দেবাশিস পাল ওরফে যিনি লালটু নামে পরিচিত। আজকে আমরা একটি বিষয় নিয়ে এখানে পর্যালোচনা করতে এসেছি এবং সেই পর্যালোচনার ওপর উপস্থাপিত করতে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা জানি গতকাল একটি সেন্ট্রাল মিছিল হয়েছিল সমগ্র বীজপুর জুড়ে এবং উক্ত সেন্ট্রাল মিছিলে বীজপুরের সকল স্বনামধন্য রাজনৈতিক নেতৃত্বরা, বীজপুর বিধায়ক থেকে শুরু করে হালিশহর পৌরসভার পৌরপ্রধান মাননীয় অংশুমান রায় মহাশয়, তাদের নেতৃত্বাধীনে তৃণমূল দলের একটি সেন্ট্রাল মিছিল বিপুল সমারোহের সাথে পালিত হয়েছিল। উক্ত মিছিলে সুব্রত সমাদ্দার তিনি কংগ্রেস থেকে তৃণমূল দলে নিযুক্ত হলেন। তার এই কংগ্রেস থেকে তৃণমূল দলে নিযুক্ত হওয়ার বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপনা করতে উপস্থিত হয়েছি আমি তানিয়া। চলুন তাদের সাথে একটু কথোপকথন করে নেওয়া যাক এবং বিস্তারিতভাবে আপনাদের কাছে সেই খবরটি পৌঁছিয়ে দেওয়া যাক। সুব্রতবাবু, প্রথমেই জানাই আপনাকে নমস্কার। কংগ্রেসে আপনি কত বছর ধরে নিয়োজিত ছিলেন? কংগ্রেসে আমি সিন্স 92 থেকে আছি এবং 92 থেকে 2002-তে আমি 4 নম্বর ওয়ার্ডের কনভেনার হই সুদেব বোসের হাত ধরে। তারপর থেকে কন্টিনিউয়েশন ছিল রাহুল গান্ধীর ইলেকশন কমিশন সিস্টেমে। আমি কাজও করেছি স্টেট টু স্টেট এবং প্রত্যেকটা মিছিল, মিটিং বলুন, বাইরে যাওয়া, দিল্লি যাওয়া, সবগুলোই করেছি আমি। আচ্ছা, কংগ্রেস থেকে হঠাৎ করে আপনি তৃণমূল দলে আসলেন, কার হাত ধরে আসলেন? আমি আমারই এলাকার দেবাশিস পাল, যাকে আমি দেখেছি, মানে দীর্ঘদিন ধরে দেখেছি যে ও সামাজিক দায়বদ্ধতার মধ্যে যুক্ত। সমাজে যে কোনো ব্যাপারে দৌড়ে যাওয়া, কিছু কাজ করা, সামাজিক কাজ, লোকের উপকারে দৌড়ে যাওয়া। তখন থেকেই আমার মাথায় স্ট্রাইক করেছিল যে এরকম কোনো একটা জায়গায় যাব যেখান থেকে আমার হাতটা আরও শক্ত করতে পারবো। কেন কংগ্রেসে থেকে আমার যে মনের ইচ্ছাটা সেটা আমি করতে অতটাভাবে সক্রিয় হতে পারছিলাম না। কেন একটা সাপোর্ট দরকার, তো কোনো একটা কাজ করতে গেলে তার একটা সাপোর্ট দরকার, যেটা আমার ভরসা 100% পেয়েছি দেবাশিস পাল, আমার ভাতৃপ্রতিম লালটুর কাছ থেকে। এবং আমায় এই তৃণমূলে আসার জন্য কেউ কোনোভাবে জোর করেনি বা কিছু করেনি, আমি স্বেচ্ছায় এসেছি। তার একদম ডাইরেক্টলি বলি আমি, একটাই কারণ, আগের বছর গত বছর লোকসভা ইলেকশানে দেখলাম বামফ্রন্টের সঙ্গে জোট কংগ্রেস থেকে করলো এবং যেহেতু কংগ্রেস আর বামফ্রন্ট দুটো মেরুর দল, আমি সাইবাড়ি হত্যাকাণ্ডকে ভুলতে পারবো না, আমি মরিচঝাপির হত্যাকাণ্ডকে ভুলতে পারবো না। তো সেই কারণে আমি দেখলাম যে না, এখন থাকি। তো আমার উচ্চ নেতৃত্বকে আমি জানালাম, আমার যে দলের যে নেতৃত্ব তাকে আমি জানালাম যে এগুলো হলে তো সম্ভব না। তো দল বলল তখন যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তো আমি দেখলাম যে ঠিক আছে, দলের সিদ্ধান্ত চূড়ান্ত, চলো উই উইল স্টে সামটাইম। তো এবারও দেখছি আমি, 2019 লোকসভায় যখন আমার পশ্চিমবঙ্গে নানানভাবে উন্নয়ন, নানানভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সব কিছু হচ্ছে, টুকটাক এদিক ওদিক ঘটনা ঘটছে, সেগুলো ইমম্যাটেরিয়াল, আমার কাছে ওগুলো ম্যাটেরিয়াল না। আমি দেখেছি সবুজ সাথী, লোকে 200 কিলোমিটার দূর থেকে যে সব গ্রাম আছে তারাও বলছে 4 কিলোমিটার আমার মেয়ে হেঁটে স্কুল যেতে পারতো না, নদীপথে যেতে, সেখানে রাস্তা হয়েছে, সেখানে সবুজ সাথী সাইকেল পৌঁছেছে। তো তাহলে আমি কেন যাব না এই জায়গাটা থেকে? আর দ্বিতীয় কথা, আমি এবারও দেখলাম সিপিএমের সঙ্গে জোট করে প্রচণ্ডভাবে এগিয়ে গেল। যাক, যে কোনো কারণে, যদিও আমি এখন আর সেই দলে নেই, আমি তার বিস্তারিত আলোচনায় যাব না। কংগ্রেসের সঙ্গে সিপিএমের আবার জোটের যে একটা চিন্তাধারা 2019-এ, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই জন্য আমি লালটুকে রিকোয়েস্ট করলাম যে লালটু, তুমি তোমার সিনিয়রের সঙ্গে কথা বলো, যদি মনে হয় যে আমি তোমার দলে আসলে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার দলের কোনো ক্ষতি হবে না। কেন দলের দায়িত্ব নয় আমাকে বানানো, আমার দায়িত্ব দলকে বানানো। তো লালটু সভাপতি, আমাদের এখানকার সভাপতি অংশুমান রায় সাহেবের সঙ্গে কথা বললেন, আমাদের চেয়ারম্যান অংশুমান রায়ের সঙ্গে কথা বললেন, আমার সঙ্গে একটা মিটিং ফিক্স করালেন, আমি কথা বললাম, উনি প্লিজড হলেন, আমিও প্লিজড হলাম। কেন 25 বছর ধরে এই দলটা করছি আমি, কিন্তু কালকে অন্য কেউ আসবে, সে উন্নয়নের জোয়ার আনবে, এই করবে, সেখানে ছেড়ে যাব না। তাহলে আমি 25 বছর বিরোধী লগ্নে জন্ম আমার, আমি বিরোধিতা করেই এসেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে তৃণমূল দলটা আমার জন্য আইডিয়াল দল।
আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে পারবো। এই জন্য আমার তৃণমূল কংগ্রেসে আসা। তৃণমূল দলে আসার পেছনে উদ্দেশ্যমূলকটা আপনার কি? সাধারণ মানুষের সাহায্যার্থে কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে নিয়োজিত হলেন? আমি কোনো পদ চাইনি, আমি কোনো অন্যরকম ইনকাম ভিত্তিক কিছু চাইনি। আমি শুধু চেয়েছি যে এই দলটার মধ্যে, যেহেতু বিরোধী করেছি, কেন আমি ছোটোবেলা থেকে রাজনীতি করি, একটা জিনিস শিখেছি যে বর্তমান পড়লে আনন্দবাজার পড়তে হবে, আনন্দবাজার পড়লে গণশক্তি পড়তে হবে। কেন? তাহলে আমারও পার্টির যে দুর্বলতা সেখানে, তো এখানেও হয়তো কিছু মানুষ আছে যারা দেখবেন এই ইলেকশনের সময় অন্য জায়গায় চলে গেল। যদি আমার মনে চিন্তাধারা দলের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে আমি ইলেকশনটা কমপ্লিট করে এই দলটাকে জিতিয়ে তারপরে আমি বেরোবো, যদি আমি বাঘের বাচ্চা হই। সেই জায়গা থেকে তাদের যে দায়বদ্ধতাটা ছিল, আমি ছোট ক্ষুদ্র মানুষ, জানি না কতটা পারবো, তবে চেষ্টা করব। 24 ঘন্টা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব, 24 ঘন্টা উন্নয়নের পাশে থাকার চেষ্টা করব, এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে আমাদের ওয়ার্ডের যত ছোট ছোট কর্মী আছে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করব, অঙ্গীকারবদ্ধ থাকব, সৎ পথে কাজ করব। আমাদের যে বিধায়ক আছেন যথেষ্ট ভালো মানুষ, অংশুমান রায়ের তো তুলনা হয় না। আপনারা দেখেছেন যে রাস্তা মাটির ছিল সে রাস্তা ম্যাস্টিক। ব্যাস এটাই আমার কথা, এই জন্য আমি এসেছি, এছাড়া আর আমার কোনো বক্তব্য নেই। তৃণমূল দলে আসার পেছনে কোন জিনিসটি আপনার কাছে অনুপ্রেরণামূলকভাবে কাজ করলো? অনুপ্রেরণা বলতে আমি যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে আবদ্ধ ছিলাম, সেই সব কাজগুলো আমি দেখেছি লালটু করছে, দেবাশিস পাল করছে, এবং ওর সঙ্গে আরও কিছু ছেলে আছে তারাও করছে। 1 থেকে 23টা ওয়ার্ডের মতো কিছু ছেলে আছে যারা উন্নয়নের সঙ্গে আছে, তাদের দেখে অনুপ্রেরণিত হয়েছি। আর অনুপ্রেরণা তো আমার মধ্যে ছিলই, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমি করব, কি করে করব, আমার তো একটা মাথা দরকার, যে যাকে আমি বলবো যে এই মানুষটার এই অসুবিধা, এই মানুষটা ভোটার লিস্ট নেই, এই মানুষটা ভোটের জন্য দৌড়চ্ছে, এই মানুষটা বিপিএল তালিকা নেই। তো এই জায়গাটার জন্য আমার তো একটা মূল স্রোতে ফেরা দরকার, তাহলে তো আমি মানুষের উপকার করবো। আমি উপকার করব বলছি, ঘরে বসে থাকবো, এটা তো হবে না। তো তার জন্য তো আমার কোনো কাণ্ডারি, আমি পেয়েছি দেবাশিস পালকে, আমি পেয়েছি অংশুমান রায় মহাশয়কে, আমি পেয়েছি বিধায়ক আমাদের শুভ্রাংশু রায় মহাশয়কে, এবং তারা আমায় যথেষ্ট আস্থা দিয়েছে। এবং কালকে যখন আমি ওখানে গেলাম, আমি প্রচণ্ড খুশি যে এই মানুষগুলো বলছে একটা 25 বছর কংগ্রেস করা ছেলে আমাদের দলে আবার ব্যাক করেছে, এর থেকে আমরা ভালো পাবো। বীজপুরের বিধায়ক থেকে শুরু করে হালিশহরের পৌরপ্রধান মাননীয় অংশুমান রায় কি আশ্বাসন দিলেন আপনাকে? অংশুমান রায়কে আমি যখন বলেছিলাম, আমি দাদা বলেই বলি, তো দাদা এরকম এসে গেছি, আমায় বলো আমায় কি করতে হবে। বলছে চুপচাপ মানুষের কাছে পৌঁছতে হবে, আমরা কি করেছি আর কি করতে পারিনি এটা মানুষের থেকে জানতে হবে। যতটুকুনি তোমার ক্ষমতা, দেবাশিস পালের ক্ষমতা, আমার ক্ষমতা, বিধায়কের ক্ষমতা, আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির ক্ষমতা, সেই ক্ষমতাকে তোমরা ইউটিলাইজ করো, মানুষকে পরিষেবা দাও, ব্যাস, আর কিচ্ছু না। যখন যা দরকার হবে এনি টাইম 24 ঘন্টা আমায় ফোন করবে, উনি ফোন নাম্বার দিয়েছেন, দেবাশিস আছে আমার পাশে, আমি ওনাকে ডিস্টার্ব করবো না। কেন? ওনার একটা লেভেল আছে, ওনার কাছে 365টা ফোন যায়, দেবাশিসের কাছে 200 ফোন আসে, তো তার মধ্যে আমার একটা গেলে 201টা ফোন হবে। তো যেই লেভেলে ব্যস্ততা, তো তাকে সেইভাবে কাজটা, আমার দেবাশিসের থেকে কাজ করব, দেবাশিস আগে বলবে, ও আগে বলবে। আমরা এই ভুলটাই করে ফেলি না, যে একটা হাইপার লোকের সঙ্গে মিশে গেলে তাকেই কন্ট্যাক্ট করি, তো একটা সময় সেই লেভেলটা ভেঙে যায়। তা আমি সিস্টেমের মধ্যে চলবো, সিস্টেমের সঙ্গে থাকবো, মানুষের পাশে থাকবো। যদি দল আমায় লালটু, দেবাশিস পাল বিধায়ক, আমার সভাপতি, আমার চেয়ারম্যান যদি আমায় দায়িত্ব দেয় যে 24 ঘন্টা তোমায় খাটতে হবে, আমি হ্যাপি। কিন্তু উন্নয়নের দিক থেকে যদি আপনি বলতে চান, তাহলে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তিনিও বলছেন সবকা সাথ সবকা বিকাশ। তো সেই ক্ষেত্রে সেখানেও তো উন্নয়নের হাত রয়েছে, তো আপনি কি সেখানেও পরবর্তীকালে যেতে পারেন বলে আশঙ্কা করা যেতে পারে? আপনি সব ঠিক আছে, এখানে সবকা সাথ সবকা বিকাশ দারুণ নাড়া, এই নাড়াটা 1984 সালের নাড়া। আপনি দেখেছেন রিসেন্টলি একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে যে বিমানটা ব্যবহৃত হয়েছিল এটা 1984 সালের ইন্দিরা গান্ধীর দেয়া। আপনি আমায় একটা জিনিস বলুন যেটা উনি ইমপ্লিমেন্ট করেছে, একটা জিনিস বলুন। লোককে বোঝাতে হবে যে উনি যেটা বলছে মন কি বাত, মন কি বাত বলে মানুষের মনে পৌঁছানো যায় না। মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে লড়াই করে
সেইখানে গিয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে পাশে লড়াই করে মানুষের মনের কথাটা বুঝতে হবে। আমি রেডিও খুলে বসলাম, আমার মনের কথা, আমি প্রাইম মিনিস্টার, আমার মনের কথা লোককে জানিয়ে লাভ নেই। আমি যেই দেশটার প্রধানমন্ত্রী, সেই দেশের গরিবীর সংখ্যা কত সালে এদের স্বাধীন হয়েছিল সেটা বুঝতে হবে। আমি অত্যন্ত গ্রামে থাকি, আমার কাছে খাওয়ার পয়সা নেই, আপনি আমায় এটিএম দিয়েছেন, ক্যান আই ইউজ ইট? না। তো মন কি বাত করে আমার কিছু লাভ নেই না, মানুষের পাশে পৌঁছাতে হবে, মানুষের কাছে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি চারিধারে দেখছেন রাম মন্দির হয়েছে, রামকে উনি পুঁজি করে কাজে লাগাচ্ছেন। রাম তো সারা ভারতবর্ষের, রাম তো কারুর একার নয়। আমাদের তৃণমূল সুপ্রিমো রামের, উনি ব্যানার্জি পরিবারের মহিলা, উনি ব্রাহ্মণ, উনি রামকে মানেন না? মানেন, কিন্তু আজকে উনি কুক্ষিগত করে ফেলেছেন। আজকে নরেন্দ্র মোদী যেটা করেছেন, উনি একটা দেশের প্রধানমন্ত্রী, উনি আমার সম্মানীয় ব্যক্তি, আমি বলতে চাই না, আমি খুবই ক্ষুদ্র, কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যারা ভুল বুঝবেন তারা করবেন, আর ওটা দিল্লির ব্যাপার। আর পশ্চিমবঙ্গে বিজেপি অসম্ভব। সবচেয়ে বড় জিনিস আমি প্রথমেই আপনাকে বলেছি, 34 বছর বামপন্থ শাসনে যারা ভোট দিতে যাবেন তারা সবুজ সাথী বা এই সব কিছু মনে রাখতে হবে না। তারা 34 বছর বামপন্থ শাসনের যে দিনস্থিতি যেই সময় জিতেছিলেন, তার আগের দিন রাত্রিরের ঘটনাটা চিন্তা করুন। চিন্তা করুন, যখন এগুলো বলা এখন হয়তো ঠিকও হবে না, ইলেকশন সামনে আছে। এগুলো আমি শুধু বলবো, মমতা ব্যানার্জির পাশে থাকুন, আমাদের বিধায়কের পাশে থাকুন, আমাদের অংশুমান রায়ের পাশে থাকুন, উন্নয়নের পাশে থাকুন। আমি যেভাবে এসেছি আপনারা ভরসা করুন, সঙ্গে থাকুন, একটু বিশ্বাস রাখুন। কিছু মানুষ আছে যারা দলকে বিপদে ফেলে চলে যাওয়ার চেষ্টা করেছে, দল বিপদে পড়ে না, পরে সেই মানুষগুলো ইতিহাস সাক্ষী আছে। ভারতবর্ষে মমতা ব্যানার্জি ছাড়া দল ছেড়ে দল গঠন করে সুপ্রিমো হওয়া, এটা ইতিহাস সাক্ষী আছে, ভারতবর্ষের ইতিহাসে কেউ করে দিয়েছে, দেখে দিন। অর্থশাস্ত্রী, আমি নাম করব না, উনি অনেক পরম পূজ্য ব্যক্তি, অনেকে এরকম গেছেন, অনেকে এসেছেন, কেউ পারেননি, মমতা ব্যানার্জি করে দেখেছেন, তার জন্য ওনাকে হ্যাটস অফ। ধন্যবাদ। সুব্রতবাবু কী বার্তা দিলেন সব কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু পাশাপাশি আমাদের সবুজ সাথীর কর্ণধার এবং তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী দেবাশিস পাল ওরফে যিনি লালটু নামে খ্যাত, তাকে আমরা পেয়ে গেছি। চলুন তার কাছ থেকে আমরা বার্তালাপ করে নিই। দেবাশিসবাবু, সুব্রতবাবু এত বছর কংগ্রেসে নিযুক্ত হওয়ার পর আপনাদের তৃণমূল দলে জয়েনিং করলেন এবং আপনাদের হাত ধরে অনুপ্রেরণায়, তো এই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি এখন কোনো এইসব ব্যাপারে ব্যাখ্যা দেব না। একটাই কথা, সামনে ভোট, এগিয়ে যেতে হবে আমাদের, মানুষের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে আমাদের, এবং আমাদের যাতে আরও মানুষের যা আপদ বিপদ যা আছে আমাদের দেখতে হবে সকলকে, এটুকুই আমি বলবো। এবং সুব্রতদা আমাদের সঙ্গে এসছে, এবং আমরা সকলে মিলে প্রত্যেকটা মানুষের বাড়িতে যাব, তাদের কি সমস্যা আছে সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি, এটাই আমাদের দেখতে হবে। এখন আর কোনো অন্যদিকে আমরা যাব না। ধন্যবাদ দেবাশিসবাবু। আমরা কিন্তু সবার সাথে কথোপকথন করলাম এবং পর্যালোচনা করলাম এবং সব কিছুই আপনাদের সামনে উপস্থাপিত করলাম। ভোটের পালের হাওয়া কোন দিকে বইবে সেটা তো আমরা 23শে মে তারিখেই পরিস্ফুটিত হয়ে যাবে এবং প্রস্ফুটিত হয়ে যাবে আমাদের সামনে, কেননা ভোট ব্যালট বাক্সে কে কাকে কতটা লিড দেবে সেই দিনই সকল সাধারণ মানুষের কাছে, আপামর সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে যাবে। কিন্তু ততক্ষণ আপনাকে দেখতে হবে নিউজ সুপার। আপনাদের আমাদের চ্যানেলটিকে দেখা আপনাদের কর্তব্য এবং আমাদের সব রকম খবর আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আপনাদের সহযোগিতা আমাদের শক্তি, তাই দেখতে থাকুন নিউজ সুপার, সব খবর সবার খবর। ধন্যবাদ।